Dear students, class 10 2020 জিওগ্রাফি। আজকে তোমাদের আমি একটা ক্লাস নেব। প্রথমে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কে কোশ্চেনগুলো পেয়েছে সেগুলো নিশ্চয়ই করে ফেলেছ। তারপরে আবার তোমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে কয়েকটি কোশ্চেন দেওয়া হয়েছে, সে কোশ্চেনগুলো নিশ্চয়ই সবাই পেয়েছো। সে কোশ্চেনগুলো যাতে অ্যান্সার ভালো করে করতে পারো সেই জন্য তোমাদের আমি ছোট্ট করে একটু আলোচনা করে দিচ্ছি। এই চ্যাপ্টার থেকে সবগুলোই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকেই নেওয়া হয়েছে, তাই বায়ুমণ্ডল সম্বন্ধে একটু ধারণা তোমাদের যদি দিয়ে দিই তাহলে সুবিধা হবে। যেমন প্রথমে কোশ্চেনটা রয়েছে, বায়ুমণ্ডলে অ্যারোসলের গুরুত্ব নিরূপণ করো। বায়ুমণ্ডল আসলে কি? আমরা যে পৃথিবীতে বাস করছি, যেটুকু অংশ আমরা আমাদের চারপাশে দেখতে পাই সেটা আসলে পৃথিবীর সবটুকু নয়। এই যে ভূপৃষ্ঠে আমরা যেখানে বাস করি, ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে একেবারে কেন্দ্র পর্যন্ত রয়েছে শিলামণ্ডল। এ তোমরা ক্লাস 8 পড়েছ। এবারে ভূপৃষ্ঠের ওপরে আমরা বাস করি। আমরা যে অঞ্চলটাতে বাস করি সেটাকে জীবমণ্ডল বলা হয়, কারণ প্রাণী উদ্ভিদ সবাই এখানে বাস করে। কিন্তু এই ভূপৃষ্ঠের ওপরেই একটা অদৃশ্য আবরণ রয়েছে, যেটা পৃথিবীকে পুরো চারিদিকে ঘিরে রয়েছে, এবং পৃথিবী যেমন করে আবর্তিত হচ্ছে, পৃথিবীর সাথেই ওই মণ্ডলও আবর্তিত হচ্ছে। তাকে আমরা বলছি কি বায়ুমণ্ডল। পৃথিবীর সাথে কি করে হচ্ছে না, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই পৃথিবীর গায়ে লেগে রয়েছে এই মণ্ডল। তাকে আমরা বলছি বায়ুমণ্ডল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মণ্ডল। এই বায়ুমণ্ডল আছে বলে এই পৃথিবী যে গ্রহ, সেই গ্রহে কেবল প্রাণের অস্তিত্ব আমরা অনুভব করি। প্রাণের অস্তিত্ব রয়েছে, অন্য কোনো গ্রহে কিন্তু নেই। ফলে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। যেমন ধরো, এই যে বায়ুমণ্ডলের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলোই মানুষকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এবং আমাদের এই পৃথিবীর যে গড় তাপমাত্রাটা এমন প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাতে কিন্তু এই জীব উদ্ভিদ বেঁচে থাকতে পারে। আবার দেখো, সূর্য থেকে আসা যে অতিবেগুনি রশ্মিগুলো, সেগুলো শোষিত হয়ে যায় বায়ুমণ্ডলের মধ্যেই। এই আবহাওয়ার যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, বাতাস বইছে, তারপরে ধরো জলীয় বাষ্পের ঘনীভবন ঘটছে, বৃষ্টিপাত হচ্ছে, সবগুলোই কিন্তু এই বায়ুমণ্ডলের মধ্যেই হচ্ছে। এবং এই বায়ুমণ্ডল না থাকলে সত্যি কিন্তু পৃথিবীতে প্রাণের স্পন্দন থাকতো না। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বায়ুমণ্ডল। আর এর বিস্তৃতি আমরা যদি দেখি তাহলে দেখব যে তেমন করে কিন্তু একদম সঠিক মাপকাঠি হয়তো এখনো হয়নি, কিন্তু আমরা আপাতত আমরা যা জেনেছি তাতে করে যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবধি এই বায়ুমণ্ডলের বিস্তৃতি রয়েছে। এবং যে বায়ুমণ্ডলে যে উপাদানগুলো রয়েছে তার ম্যাক্সিমাম মানে প্রায় 97% উপাদানই রয়েছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 30 কিলোমিটারের মধ্যে। অর্থাৎ উপাদানগুলোর ঘনত্ব ওই 30 কিলোমিটারের মধ্যে সবচেয়ে বেশি। তার উপরের স্তরে একেবারে পাতলা 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 হয়ে থাকে। ফলে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কিন্তু ওই জন্যই বেশি এই অংশে, মানে ভূপৃষ্ঠ সংলগ্ন জায়গাতে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবটা অনেক বেশি। তাহলে বায়ুমণ্ডলে কি কি উপাদান রয়েছে এটা যদি জানতে পারি তাহলে অ্যারোসল কি, অ্যারোসলের গুরুত্ব কতটা, সেটা আমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে। যেমন ধরো জলীয় বাষ্প, বিভিন্ন জৈব অজৈব উপাদান এবং বিভিন্ন গ্যাসীয় যে উপাদান, সব মিলিয়ে এই সবের মিশ্রণই হলো কিন্তু বায়ুমণ্ডল। তাহলে প্রধান 3টে উপাদানে আমরা ভাগ করতে পারি। এক হচ্ছে গ্যাসীয় উপাদান, 2 হচ্ছে জলীয় বাষ্প, আর 3 হচ্ছে অন্যান্য জৈব অজৈব কণা, ধুলোকণা, বালিকণা, এরকম। তাহলে গ্যাসীয় উপাদানগুলো কি কি? তার মধ্যে তোমরা জানো যে নাইট্রোজেন, অক্সিজেন এই দুটো উপাদানই বায়ুমণ্ডলে প্রায় 99% জায়গা দখল করে রেখেছে। হ্যাঁ,
আর তোমরা জানো নাইট্রোজেন রয়েছে প্রায় 78%, অক্সিজেন রয়েছে 21%, বাকিটা বাদ বাকি গ্যাসীয় উপাদানগুলো রয়েছে। এবং ভূপৃষ্ঠ থেকে এই যে ধরো প্রায় 80 কিলোমিটার পর্যন্ত উঁচু অব্দি এই গ্যাসগুলোর অনুপাত মোটামুটি করে অপরিবর্তিত থাকে, তাই জন্য এটাকে বলা হয় হোমোস্ফিয়ার। আচ্ছা, এর মধ্যে জলীয় বাষ্প রয়েছে, এবং জলীয় বাষ্পের গুরুত্ব তোমরা জানো। মেঘ, বৃষ্টি, ঝড়ঝঞ্ঝা, কুয়াশা যা কিছু জলীয় বাষ্প না হলে সম্ভব হতো না। জলচক্রের মূল বিষয়টাই হচ্ছে জলীয় বাষ্প হিসেবে বায়ুমণ্ডলে থাকে। হ্যাঁ, জলীয় বাষ্প বায়ুমণ্ডলে তার যদি অস্তিত্ব না থাকতো তাহলে আমাদের আবহাওয়ার এইসব পরিবর্তন হতো না, জলবায়ু পরিবর্তন হতো না, রোদ বৃষ্টি এগুলো আমরা পেতাম না, বা জলের অস্তিত্বটাও আমরা পেতাম না, দেখতে পেতাম না এই পৃথিবী পৃষ্ঠে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপাদানগুলো। লাস্টলি যেটা অ্যারোসল, যেটা তোমাদের চাওয়া হয়েছে, অ্যারোসলের গুরুত্বটা কি? সে অ্যারোসল হচ্ছে যে বায়ুমণ্ডলের বিভিন্ন যে বায়বীয় কণা, যেগুলো কি না ভূপৃষ্ঠের মধ্যে যে ধূলিকণা রয়েছে, আগ্নেয়গিরির যে ছাই রয়েছে, মানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরির মুখ থেকে যেমন লাভা বেরোয় তেমনি ছাইও বেরোয়, ধোঁয়াও বেরোয়, সেগুলো বায়ুমণ্ডলে বাতাসের সাথে সেগুলো মেশে। আচ্ছা, সমুদ্র, বিশাল সমুদ্র, হ্যাঁ 3 ভাগ জল, তোমরা জানো এত বিশাল সমুদ্রে জল তো বাষ্পীভূত হয়, সমুদ্রের জলে লবণ মেশা থাকে, সেই লবণ কোনাও বায়ুমণ্ডলে মেশে। এবারে কারখানা রয়েছে, কারখানার চিমনি রয়েছে, হ্যাঁ কারখানার চিমনি দিয়ে বিভিন্ন দূষিত পদার্থ বায়ুমণ্ডলে এসে মিশছে। পরিবহনের জন্য প্রচুর গাড়ি ঘোড়া ব্যবহার করা হয়, সেই গাড়ি ঘোড়া থেকে যে ধোঁয়া নিঃসৃত হয় সেগুলো সব বায়ুমণ্ডলে এসে মিশছে। ফলে এই সবগুলোই কিন্তু বায়ুমণ্ডলে যেগুলো মিশছে, এই ধুলো, ধোঁয়া, ছাই, লবণকণা, এগুলো সবই কিন্তু অ্যারোসল। ফলে এর যথেষ্ট গুরুত্ব আবার রয়েছে। কিরকম না, আমাদের যে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যে তাপটা বিকিরণ করে এবং পরপর যে স্তরগুলোকে উত্তপ্ত করে, যেহেতু এই অ্যারোসল এই বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে, ফলে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে অ্যারোসল সাহায্য করে। কারণ এই অ্যারোসল বা এই ধূলিকণাগুলো বা এই বালিকণাগুলো নিজেরা কিন্তু বিকিরিত তাপশক্তিকে শোষণ করে নেয়। বোঝা গেল? এবারে জলীয় বাষ্প কি করে না, জলীয় বাষ্প এই ধুলোকণা বালিকণাগুলোকে আশ্রয় করে আবার ভেসে বেড়াতে থাকে। ফলে মেঘ, কুয়াশা, ঝড়ঝঞ্ঝা, বৃষ্টি এগুলো হয়। ফলে এটা পরোক্ষভাবে হলেও জলীয় বাষ্পকে বাতাসে ভেসে থাকতে সাহায্য করে এবং বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। আবার দেখো, এই যে ধূলিকণা এগুলোর দ্বারা আমাদের সূর্যের আলো বিচ্ছুরিত হয়, ফলে আকাশের রং নীল হয়। এই যে ধরো উষা বা গোধূলি আমরা লক্ষ্য করি যে তখন সূর্য থাকে না, সূর্যের উপস্থিতি আমরা লক্ষ্য করি না, কিন্তু দেখি কি যে একটা আলো মানে পৃথিবীর বায়ুমণ্ডলে আমরা লক্ষ্য করি। যখন ধরো রাত্রির অন্ধকার কেটে যখন ভোর হচ্ছে, এই যে ভোর, এটা কিন্তু আমাদের যে হরিজন থাকে, হরিজনের তলায় তখন সূর্য থাকে, কিন্তু সূর্যের আলোটা ওই ধুলোকণা বালিকণা যেগুলো বায়ুমণ্ডলে রয়েছে এরা কি করে স্ক্যাটার্ড করে দেয়, ছড়িয়ে দেয় চারিদিকে, সেই জন্য কিন্তু আলোকিত অবস্থা আমরা দেখতে পাই। ঠিক সন্ধেবেলা বা গোধূলির সময় যখন সূর্য অস্ত চলে গেছে কিন্তু আমরা একটা আলো দেখতে পাই, সেটাও ওই ধুলোকণার প্রভাব সূর্যের আলোকে ছড়িয়ে দেয় বলে বায়ুমণ্ডলের মধ্যে, সেই জন্য আমরা আলোকিত অবস্থাগুলো লক্ষ্য করি। তাহলে বাতাসের মধ্যে যে বা বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আমরা দেখলাম, গ্যাসীয় উপাদান, বিভিন্ন জলীয় বাষ্প এবং ধুলোকণা, এই যে ধুলো, বালি, ছাই, এই যেটাকে আমরা বললাম কি অ্যারোসল, সেই অ্যারোসলের গুরুত্ব কিন্তু বায়ুমণ্ডলে যথেষ্ট রয়েছে। এটা যদি না থাকতো তাহলে বায়ুমণ্ডল উত্তপ্ত হতো না বা কম উত্তপ্ত হতো। এটা আছে বলে মেঘ বৃষ্টিপাত হচ্ছে, কারণ জলীয় বাষ্প আশ্রয় করে ভেসে থাকছে। এটা আছে বলে উষা গোধূলি হচ্ছে এবং এর প্রভাবেই আকাশের রং নীল হচ্ছে। ঠিক আছে, এটা বোঝা গেল স্টুডেন্টস? এবারে আমি দ্বিতীয় কোশ্চেনে আসছি। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে মানুষের ক্রিয়াকলাপ কিভাবে প্রাকৃতিক সৌরপর্দাকে বিনাশ করছে তা ব্যাখ্যা করতে হবে। তাহলে প্রাকৃতিক সৌরপর্দা কি, এটা আমাদের জেনে নেওয়া দরকার।
বা কাকে বলছি? আমরা প্রাকৃতিক সৌরপর্দা বলছি ওজনকে, ওজনের স্তরকে। তাহলে ওজন কি, ওজনের স্তর কোথায়, সেটা একটু ছোট করে জেনে নিই। ওজন হলো একটা গুরুত্বপূর্ণ গ্যাস, যেটা কিনা একটু হালকা নীল রঙের উগ্র গন্ধ বিশিষ্ট, এটা আমরা জেনে নিই, এবং তার সংকেত হচ্ছে O3, তাকে আমরা O3-তে চিহ্নিত করি। বায়ুমণ্ডলে এই গ্যাসটা খুব একটা যে বেশি পরিমাণে আছে তা নয়, এই গ্যাসের মানে পরিমাণটা হচ্ছে 0.00006% মাত্র, কিন্তু এর কার্যকরী প্রভাব হচ্ছে অনেক বেশি। এই স্ট্র্যাটোস্ফিয়ারে, এই যে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে যে স্ট্র্যাটোস্ফিয়ার দেখছি, যেটা 18 থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এই স্তরেই ওজোন গ্যাসের আধিক্য আমরা লক্ষ্য করি। এবং এখানে ওজনের যে ঘনত্বটা সেটা অনেক বেশি, প্রায় 300 থেকে 350 ডাবসন। বিজ্ঞানী ডবসনের নাম অনুসারে ওজনের মাপার এককটা আমরা ডবসন বলি। ফলে তাহলে ওজোন গ্যাসের ঘনত্বটা কোথায় বেশি? না, স্ট্র্যাটোস্ফিয়ারে প্রায় 25 থেকে 35 কিলোমিটার উচ্চতায় আমরা ওজনের ঘনত্বটা সবচেয়ে বেশি দেখতে পাই। এবং এখানে এই স্তরে সূর্যের ক্ষতিকারক যে অতিবেগুনি রশ্মি, তার প্রায় 97% এই স্তরে শোষিত হয় এবং ওজোন গ্যাস শোষণ করে, এবং শোষণ করে গোটা যে পৃথিবীর যে জীব জগৎ বা জীব মণ্ডল তাকে সুরক্ষিত করে। সেই জন্যই এই স্তরকে বলা হচ্ছে প্রাকৃতিক সৌর পর্দা, প্রাকৃতিক সৌর পর্দা। এবং ওই এই স্তর থেকে যে নিচের স্তর, তার বায়ুমণ্ডলকে উত্তাপের হাত থেকেও রক্ষা করে, শোষণ করে নেয় বলে, অতিবেগুনি রশ্মিটা এই স্তরে শোষিত হয় বলে তার নিচের স্তরটাও উত্তপ্ত হয় না। বোঝা গেল? তাহলে প্রাকৃতিক সৌর পর্দা কাকে বলা হচ্ছে? না, ওজোন স্তরকে বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? না, ওজোন স্তর অতিবেগুনি মানে সূর্য থেকে আসা যে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি, তার প্রায় 97%ই শোষণ করে নেয়, এই স্তরেই শোষণ করে নেয়, ছাঁকনির মতো করে বলে বলা হয়। তাই জন্য এই স্তরটাকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা। ঠিক আছে? অনেক বিজ্ঞানীরা আবার বলেন যে উইদাউট ওজোন লেয়ার biological furnace of the earth will convert into blast furnace। মানে যে যদি এই লেয়ারটা না থাকতো তাহলে পৃথিবীর এই বায়ুমণ্ডল কিন্তু অত্যন্ত উত্তপ্ত হয়ে যেত, ব্লাস্ট ফার্নেসের মতো উত্তাপ সেখানে দেখা যেত, এই স্তরটা আছে বলে। তাহলে এই স্তরকে কিভাবে মানুষ বিনাশ করছে, কিভাবে, সেটাই ব্যাখ্যা করতে হবে। যে এই স্তর কিন্তু অটোমেটিক্যালি ওজোন কিন্তু সৃষ্টি হয়, আবার বিনাশও হয়। ওজোন অটোমেটিক মানে স্বাভাবিকভাবেই ওজোন সৃষ্টি হচ্ছে, তার বিনাশও হচ্ছে, প্রাকৃতিক কারণ, সেটা প্রাকৃতিক কারণে হয়। কিন্তু সৃষ্টির তুলনায় বিনাশ দেখা যাচ্ছে অনেক বেশি করে নষ্ট হয়ে যাচ্ছে ওজোন, এবং তার কারণ হিসেবে মানুষের কাজকর্মকেই দায়ী করা হয়েছে। কি সেগুলো তোমরা একটা চার্ট আমি তোমাদের যদি দেখাই তোমরা বুঝতে পারবে যে আমরা এই যে মানুষ, জনসংখ্যা প্রচুর বাড়ছে, তাদের বিলাসবহুল জীবন যাপন করার জন্য, এই গ্রাম থেকে শহর নগর গড়ে তোলার জন্য, শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য দেখা যাচ্ছে যে এমন কিছু গ্যাসের সৃষ্টি হচ্ছে যেগুলো বায়ুমণ্ডলে মিশছে, সেগুলোই কিন্তু ওজোনকে ধ্বংস করছে। যেমন ধরি আমরা যদি বলি যে ক্লোরোফ্লুরোকার্বন, তোমরা এর নাম শুনেছ। এই ক্লোরোফ্লুরো CFC গ্যাস, এই CFC যদি আলট্রাভায়োলেট রে সংস্পর্শে আসে তাহলে কি হয়, আলাদা করে, যেমন ধরো এই যে ক্লোরোফ্লুরোকার্বন, হ্যাঁ, বিভিন্ন ধরনের ক্লোরোফ্লুরোকার্বন অতিবেগুনি রশ্মির সংস্পর্শে এসে ক্লোরিন পরমাণু উৎপন্ন করে। অর্থাৎ দেখো যে CFC আলট্রাভায়োলেট রের সাথে আসলো, ক্লোরিন উৎপন্ন করলো। এই ক্লোরিন আবার কি করছে, O3 মানে ওজোন, এই ওজনের সংস্পর্শে এসে কি করলো, ওজোনটাকে ভেঙে দিল। দেখো ClO মানে ক্লোরাইড প্লাস অক্সিজেন হয়ে গেল। বোঝা গেল? তাহলে এই O3টা কিন্তু ভাঙলো। এই অবধি আমরা যদি জানি, তাহলে ক্লোরোফ্লুরোকার্বন কিভাবে ওজোন অণুটাকে ভেঙে দিচ্ছে। এবং এইভাবে আরো অনেক গ্যাস আমাদের এই বায়ুমণ্ডলে
আমাদের কাজের ফলে সৃষ্টি হয়েছে। যেমন ধরো শিল্পাঞ্চলে কি হচ্ছে না, বিভিন্ন কলকারখানার চিমনি থেকে যে গ্যাসগুলো নির্গত হচ্ছে, যেমন সালফেট যেটা বায়ুমণ্ডলে ওই অ্যারোসলের সাথে মিশছে, সেটাও ওজোন অণুকে ধ্বংস করছে। আবার দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে কি হচ্ছে না, বিভিন্ন যে জেট বিমানগুলো চলছে, সেই বিমান থেকে জলীয় বাষ্প, নাইট্রোজেন অক্সাইড যেগুলো বেরোচ্ছে, সেগুলোও ওজোন অণুকে ধ্বংস করছে। আচ্ছা, এখানে একটু দেখে নাও মানে কিভাবে বিনাশ করছে। এই যে ওজোন ধ্বংসকারী গ্যাসগুলো একদিকে লেখা আছে, একদিকে তার কোথা থেকে সৃষ্টি হয় তার উৎসগুলোকে দেওয়া আছে। এবং দেখা যাবে গ্যাসগুলোর নাম ক্লোরোফ্লোরোকার্বন, হ্যালোন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, মিথাইল ক্লোরোফর্ম, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। এই যে গ্যাসগুলো, কয়েকটা গ্যাসের নাম এখানে দেওয়া আছে। এই গ্যাসগুলো তৈরি হচ্ছে কোথা থেকে না, আমরা যেগুলো ব্যবহার করছি, দেখো রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, প্লাস্টিক, ফোম, বিভিন্ন সুগন্ধি, এই যে অগ্নি নির্বাপক যন্ত্রপাতি, বিভিন্ন নোংরা আবর্জনা যে স্তূপীকৃত হয়ে থাকে সেগুলো, কীটনাশক ওষুধ, আমরা যে ধান জমি চাষ করি, চারিদিকে প্রচুর জলা জমিতে কত কিছু পচে নষ্ট হচ্ছে, জঙ্গল পুড়ে দাবানল মানে আগুন জ্বলছে, সেখান থেকে ধোঁয়া সৃষ্টি হচ্ছে, বায়োমাস পুড়িয়ে ফেলা হচ্ছে। আমরা উৎপাদন বৃদ্ধির জন্য কি করছি, বিভিন্ন রকমের সার প্রয়োগ করছি, আর প্রচুর যানবাহন, ব্যক্তিগতভাবেও যানবাহনগুলো ব্যবহার করছি আমরা, যেটা না করলে হতো। আমরা যদি পাবলিক গাড়িতে যাতায়াত করতাম, একসাথে অনেকেই যাতায়াত করা যেত, কিন্তু সব প্রাইভেট গাড়ি যাতায়াত করছি। হ্যাঁ, যাই হোক, এই সব বিষয়গুলো থেকে এই গ্যাসগুলো কিন্তু নির্গত হচ্ছে। তাহলে এটা মানুষই, আমরা এইগুলো করছি, রাস্তাঘাট উন্নত করে গাড়ি ঘোড়া চালাচ্ছি, বিভিন্ন যানবাহন চালাচ্ছি, বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে তুলছি, আমরা গাছপালা সব কেটে ফেলছি, করছি। তো তাহলে আমাদের প্রয়োজনেই এয়ার কন্ডিশনার ব্যবহার করছি, আমাদের প্রয়োজনেই রেফ্রিজারেটর ব্যবহার করছি। ফলে দেখা যাচ্ছে আমাদের কাজের ফলে এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে এসে মিশছে, এবং যেগুলো এই ওজোনকে বিনাশ করতে সাহায্য করছে। ফলে এইটাই প্রশ্ন, কি না মানুষের ক্রিয়াকলাপ কিভাবে ওজোনকে বিনাশ করছে বা প্রাকৃতিক সৌরপর্দাকে নষ্ট করছে। ফলে এটা অত্যন্ত একটা বিষয়। ফলে তোমরা একটু ভালো করে বইটা পড়বে, পড়লে কিন্তু উত্তর রেডি করতে পারবে। ঠিক আছে।